গল্পের নাম যে পাখি মন বোঝে না। লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। পর্ব ৪। বাড়ির পুরো পরিবেশ এখন থমথমে হয়ে আছে। পাত্রপক্ষ ফিরে গিয়েছে অপমানিত হয়েই। তবে তারা কোনো অভিযোগ করেননি কিংবা কোনো সিন ক্রিয়েট করেননি। শুধু চলে যাওয়ার পূর্বে ছেলের বাবা বলেছেন, ঘরেই যদি ছেলে মেয়েদের সম্পর্ক থাকে তাহলে বাহিরে আর পাত্র খোঁজার কি দরকার ভাই? শুধু শুধু আমাদের ডেকে এনে অপমান করলেন ঘু। চাচ্চু দেখলাম এ কথায় ভীষণ অপমানবোধ করেছিলেন এবং অনেক আকুতিমিনতি করেই তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন। পাত্রপক্ষরা চলে যাওয়ার পরও এই বাড়ির মানুষজন ছাড়া ছোট চাচ্চু, ছোট চাচিমনি আর সিনথিয়া আপু আছে। আমি কারো দিকেই মুখ তুলে তাকাতে পারছি না। কিছু না করেও নিজেকে কেন এরকম অপরাধী মনে হচ্ছে আমি তাও বুঝতে পারছি না। বাড়ির সবাই এত চুপচাপ যে আমার আরও বেশি ভয় লাগছিল। বাড়ির সবাই কি এখন আমাকেই ভুল বুঝবে? আমি যেই ভয়টা পাচ্ছিলাম তার অনেকখানি বোধ হয় সত্যি হওয়ার পথে। ছোট চাচ্চু রাহাত ভাইকে উদ্দেশ্য করে বললেন, তোর যদি প্রিয়তাকে আগে থেকেই পছন্দ ছিল তাহলে আমাদের আগে বললি না কেন? তাদের সামনে এই হাঙ্গামাটা করার কি দরকার ছিল? এবার দেখলাম বড় চাচ্চুও বললেন, তোকে আমি আগেই বারবার জিজ্ঞেস করেছিলাম কাউকে পছন্দ করিস কিনা। তখন তো অস্বীকার করেছিস। তাহলে আজ কেন আমাদের মানসম্মানটা এভাবে নষ্ট করলি? রাহাত ভাই বেশ শান্ত কণ্ঠেই জবাব দিলেন, তুমি তখন আমার বিয়ে নিয়ে কথা বলছিলে। প্রিয়র বিয়ে নিয়ে নয়। আমার মনে হয়েছিল প্রিয় এখনো অনেক ছোট। ও অনার্সে উঠলে তখন আমি বাসায় বিয়ের কথা বলব। কতদিনের সম্পর্ক তোদের মধ্যে জিজ্ঞেস করলেন চাচিমনি। রাহাত ভাই বললেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এমনকি প্রিয় জানতও না যে আমি ওকে পছন্দ করি গিয়ে। আমরাও তো এতদিন এটাই জানতাম। কখনো তো দেখিনি তোকে ওর সাথে ভালো ব্যবহার করতে, ভালো করে দুটো কথা বলতে। সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে এসেছিস। তাহলে এখন তোর হঠাৎ কি হলো? ওসব কি তাহলে অভিনয় ছিল? রাহাত ভাই দীর্ঘশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, অভিনয় ছিল। আমি প্রিয়কে আগে থেকেই পছন্দ করি, ভালোবাসি। কিন্তু ওর বয়স কম। এই আবেগের বশে মানুষ সবচেয়ে বেশি ভুল করে। আমি চাইনি প্রিয় একই ভুল করুক। আমার মনে হতো যদি কখনো ও আমার উপর ফল করে, প্রেমে পড়ে, তাহলে ওর ক্যারিয়ার নষ্ট হবে। ও ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবে না। নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে না, যেটা ওর জন্য খুবই প্রয়োজন। ওর দুকুলে নিজের আপন বলতে কেউ নেই। ওর পায়ের নিচের মাটিটা শক্ত করা খুব প্রয়োজন ছিল। তাই আমি সবসময় ওর প্রতি কঠোর ছিলাম। আর এখন তো তোমরা এমনভাবে দুজনের পেছনে পড়ে গেলে যে সত্যিটা সামনে না এনে আর পারলাম না গু। চাচিমনি বসা থেকে উঠে গেলেন। বললেন, বেশ ভালো। ভালো লাগল। তোদের জন্য শুভকামনা গি। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে গেল। কেবল আমি পাথরের মতো বসে আছি। সামনে রাহাত ভাই দাঁড়িয়ে আছেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কাঁদবে না। এখানে কাঁদার মতো কিছু হয়নি গি। আমি কাঁদতে কাঁদতেই বললাম, আপনি কেন এমন করলেন? কি করেছি? কিছুই তো করিনি গে। আপনার জন্য এখন সবাই আমাকে ভুল বুঝতেছে। এমনিতেও তো আমার আপন কেউ নেই। যারা ছিল তাদেরও আপনি আমার থেকে কেড়ে নিতে চাচ্ছেন গু। রাহাত ভাই ফ্লোরে আমার পায়ের কাছে হাঁটু মুড়ে বসল। আমার কোলের উপর হাত রেখে আমার হাত ধরে বলল, আমি কি তোমার আপন নই? আমি কান্নারত কণ্ঠেই রাগ মিশিয়ে বললাম, না। যেই মানুষ আমার ক্ষতি চায় সে আমার আপন কেউ হতে পারে না গি। আমি তোমার ক্ষতি কেন চাই প্রিয়? বাড়ির মানুষজন হয়তো কিছুদিন রাগ করে থাকবে আমাদের উপর। তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে আবার আগের মতো। তুমি শুধু একটু শান্ত হও। আমার উপর ভরসা রাখো। আমি তোমাকে ভালোবাসি। আমি রাহাত ভাইয়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না গি। আর মুহূর্ত সেখানে না থেকে আমি রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছি। সে অনেকবার পিছু ডেকেছে, দরজায় নক করেছে। রেসপন্স না পেয়ে একসময় নিজেই ক্ষান্ত হয়ে গেছে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বুঝতে পারলাম কোনো কিছুই আর আগের মতো নেই। হিদি ছাড়া কেউই আমার সাথে কথা বলছে না। চাচ্চু একদম নির্বিকার ভঙ্গিতে নাস্তা খাচ্ছেন। চাচিমনি মুখ থমথমে করে রেখেছেন। চুপচাপ আমাকে নাস্তার প্লেট এগিয়ে দিলেন। রাহাত ভাই বিষয়টা খেয়াল করে বললেন, তোমরা এমন কেন করছ?
কেউ কোনো জবাব দিল না। রাহাত ভাই এবার দ্বিগুণ রাগ নিয়ে বলল, কথা কেন বলছ না? এমন কি অপরাধ করে ফেলেছি আমরা? আর কোনো অপরাধ যদি করেও থাকি তাহলে সেটা আমি করেছি। তোমরা প্রিয়র সাথে কেন কথা বলছ না? চাচিম্মি তখন বললেন, তুই কি করছিস না করছিস সেসব বিষয়ে কি আমরা কেউ কোনো কথা বলেছি? বলিনি তো। তাহলে আমরা কার সাথে কথা বলবো না বলব সেটাও আমাদের ব্যাপার। তুই বলার কে? রাহাত ভাই সঙ্গে সঙ্গে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারলেন রাগে। আমি আর হিদি ভয়ে কেঁপে উঠলেও চাচ্চু আর চাচিমনি একদম নির্বিকার রইলেন, যেন কিছুই হয়নি। রাহাত ভাই উঠে আমার হাত ধরে বললেন, চলো, খেতে হবে না এখানে গি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, আমি এখানেই চাচ্চু চাচিমনির সাথে খাবগু। তুমি দেখতে পাচ্ছ না তারা তোমার উপস্থিতি পছন্দ করছে না? আমি তো করছি গু। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, অপমান শীতে শীতে গায়ে গন্ডারের চামড়া হয়ে গেছে না? চলো বলছি। তিনি আমাকে এক প্রকার টেনে হিচড়েই নিয়ে গেলেন। গাড়িতে বসেও আমি কাঁদছিলাম। সত্যি বলতে চাচ্চু আর চাচিমনির এরকম অপরিচিত ব্যবহার আমি মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। এতদিন যাদের আদর ভালোবাসা পেয়ে এসেছি এখন কি করে তাদের দেওয়া কষ্ট মেনে নেব? রাহাত ভাই গাড়িতে একটা কথাও বললেন না। চুপচাপ ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। ভেতরে গিয়ে নিজের মতো খাবার অর্ডার দিলেন। কারণ তিনি হয়তো বুঝে গিয়েছিলেন আমি কি খেতে চাই জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তিনি টিস্যু এগিয়ে দিলেন চোখ মোছার জন্য। আমি টিস্যু নিলাম না। এরপর তিনি নিজেই চোখ মুছিয়ে দিলেন আর বললেন, সরি উ। ভেজা দুচোখ মেলে আমি তাকালাম তার দিকে। তিনি বললেন, আমার জন্য এখন তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে দেখো। আমি সব ঠিক করে দেব উ। আমি জবাব দেইনি তখন কোনো। জানি না এরপর আর কি হবে বা আদৌ কিছু ঠিক হবে কিনা। এভাবে গত 4টা দিন কেটে গেলেও বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়নি। হিদি ছাড়া কেউ আমার সাথে কথা বলে না। এদিকে রাহাত ভাই কথা বলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আমি তার সাথে কথা বলি না। জীবনটা হঠাৎই যেন দুর্বিষহ হয়ে উঠল। আমার এখন কলেজে যেতেও ভালো লাগে না। কারো সাথে মিশতেও ভালো লাগে না। বাড়িতে থাকলেও স্বস্তি পাই না। পরিচিত মানুষদের অপরিচিত রূপ কি মেনে নেওয়া যায়? নিজেকে ব্যস্ত রাখতেই মূলত কলেজে যাই, ক্লাস করি। তবে বেশিরভাগ সময় আমার সময় কাটে উদাস হয়ে। বন্ধুদের এখনও এসব ঘটনার কিছুই বলিনি। কারণ দিন শেষে ওরা আমার ফ্রেন্ড। আমার পক্ষই নেবে। আমার পক্ষ নিতে গিয়ে ওরা যদি চাচ্চু আর চাচিমনিকে নিয়ে কোনো কুটু কথা বলে তাহলে সেটা আমি সহ্য করতে পারব না। মূলত এসব কথা ভেবেই আমি সমস্ত কিছু ওদের কাছ থেকে চেপে গেছি। আজ বাইরে খুব বৃষ্টি। সকাল থেকে টিপটিপ করে পড়লেও এখন বেশ মুষলধারেই বৃষ্টি হচ্ছে। ওদের বাস আগে চলে এসেছে বলে ওরা বাসে উঠে গেছে। আমি রিকশার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হলে যানবাহনের সংকট থাকবেই থাকবে। জীবন ছাতা নিয়ে এগিয়ে এসে বলল, আজ অন্তত আর বৃষ্টিতে ভিজো না। জ্বর চলে আসবে গু। আমি মলিন হাসলাম। জীবন বলল, আসছি উ। হেঁটেই যাবে নাকি? হ্যাঁ, আজ মনে হলো একটু বৃষ্টিতে ছাতা মাথায় হেঁটে দেখি কেমন লাগে। আমিও হাঁটি তোমার সাথে? জীবন এমন একটা রিয়াকশন দিল যে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। অবান্তর কিছু বলে ফেললাম নাকি? আসলে মনটা এত বিষণ্ণ হয়ে আছে যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন জীবনের ইচ্ছেটা শুনে মনে হলো বৃষ্টিতে হাঁটলে বোধ হয় ভালো লাগবে। জীবন বিস্মিত হয়ে বলল, শিওর? হ্যাঁ, যদি তোমার কোনো সমস্যা না থাকে গু। না না, আমার কেন সমস্যা থাকবে? বরং আমার আরও ভালো হলো। বৃষ্টিতে হাঁটার একটা সঙ্গী পেলাম গু। আমি এবারও প্রত্যুত্তরে ম্লান হাসলাম। জীবনও হেসে বলল, চলো তাহলে হাঁটি। হুম ঘু। দুজনে পাশাপাশি হাঁটছি। পিচঢালা পরিষ্কার পথ। কোথাও বা ভাঙা রাস্তায় একটুখানি কাদাপানি। বৃষ্টির রিমঝিম শব্দ। সব মিলিয়ে মন্দ লাগছিল না। কিন্তু তবুও কেন জানি আমি স্বস্তি পাচ্ছিলাম না কিছুতেই। মনের অশান্তি ভাবটা দূর হচ্ছিল না। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? জীবনের প্রশ্ন শুনলেও বুঝিনি অন্যমনস্ক ছিলাম বিধায় বললাম, কি? কিছুদিন ধরেই তোমাকে খুব চিন্তিত আর উদাস লাগছে।
এখনও লাগছে। আগের মতো প্রাণোচ্ছল ভাবটা আর নেই তোমার মাঝে। সবকিছু ঠিকঠাক আছে তো? আমি এক বুক হাহাকার নিয়ে বললাম। এতিমদের কখনো সব ঠিক থাকে না, জীবন। এক সময় না এক সময় সব কিছু ঠিকই ভেঙে চুরমার হয়ে যায়। কি হয়েছে প্রিয়তা? এত কেন ভেঙে পড়েছ? তুমি চাইলে আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো। আমাকে বিশ্বাস করতে পারো। আর কিছু না হই অন্তত আমরা বন্ধু তো হতেই পারি। নতুন করে বন্ধু হওয়ার কিছু নেই। তুমি আমার বন্ধুই। তবে আমার ভেতরের ঝড়গুলো কাউকে বলার মতো নয়। আর বলেও লাভ নেই। কারণ এর সলিউশনও তুমি দিতে পারবে না গি। অন্তত তোমার মন তো হালকা হবে গু। মাঝে মাঝে ভারী মন বয়ে বেড়ানোও মন্দ না। নিজের ধৈর্য সম্পর্কে ধারণা করা যায়। তুমি বলতে না চাইলে আমি কিছুতেই জোর করব না। তবে দোয়া করি তোমার মনের সকল অশান্তি দূর হয়ে যাক। আল্লাহ তোমার সহায় হোক গো। জীবনের বাসা আমার বাসার আগে হলেও আজ আমাকে ও আমার বাসা পর্যন্তই এগিয়ে দিয়ে গিয়েছে। ওর বাসার সামনে থেকে অবশ্য আমরা রিকশা নিয়েছি। কারণ এত দূর আর হাঁটতে পারছিলাম না। বাড়িতে ফিরে আমি গোসল করলাম আগে। মোটামুটি বৃষ্টির পানিতে ভালোই ভিজেছি বলে ঘুমও পাচ্ছিল। চোখ দুটোকে আর কষ্ট দেইনি। ঘণ্টাখানেক ঘুমিয়ে নিয়েছি। ঘুম ভেঙেছে মাগরিবের নামাজের আগেই। আমি উঠেছি তার মিনিট 10 পরই হয়তো আজান দিয়েছে। নামাজ পড়ার মন বলল চাচিমনির সাথে আমার সরাসরি কথা বলা উচিত। আমি সোজা চাচিমনির রুমে গেলাম। দেখি চাচিমনিও মাত্র নামাজ পড়ে উঠেছেন। আমাকে একবার দেখে চোখ ফিরিয়ে নিলেন। আমি দরজায় ঠায় দাঁড়িয়ে আছি। জায়নামাজ রাখতে রাখতে চাচিমনি গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবি? আমি এবার নিজেকে ভেঙেচুরে চাচিমনির কাছে গিয়ে পা জড়িয়ে ধরে বললাম, এভাবে কথা না বলে আমাকে আর শাস্তি দিও না চাচিমনি। আমি আর সহ্য করতে পারছি না। আমার নিজের মা থেকেও নেই। বুঝ হওয়ার পর থেকে মা হিসেবে আমি তোমাকেই জেনে এসেছি। তোমার আদরে ভালোবাসায় যত্নে বড় হয়েছি। এখন তোমার অবহেলা মুখ ফিরিয়ে নেওয়া আমি সহ্য করতে পারছি না চাচিমনি। আমি ভুল করলে অন্যায় করলে আমাকে বকো, মারো, কাটো, তবুও এভাবে দূরে সরিয়ে রেখো না। তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। তুমি যা বলবে আমি তাই শুনব। যা করতে বলবে তাই করব। এই বাড়ি থেকে চলে যাগ। আমি থমকে গেলাম মুহূর্তেই। মনে হলো ভুল কিছু শুনেছি। কান্না ভেজা চোখে আমি মাথা তুলে তাকালাম চাচিমনির দিকে। চাচিমনি আমার 2 বাহু ধরে আমাকে উঠিয়ে দাঁড় করালেন। শান্ত কণ্ঠে বললেন, তোকে আমি আমার মেয়ে হিসেবে মেনে নিতে পার প্রিয়তা, কিন্তু ছেলের বউ হিসেবে না। তুই বাসায় থাকলে রাহাতের সঙ্গে তোর সখ্যতা বাড়বে। রাহাতের চোখের বাইরে চলে যা। তাহলে ধীরে ধীরে ওর মাথা থেকেও তুই বেরিয়ে যাবি গু। আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই তুমি খুশি? হ্যাঁ, তবে তুই চিন্তা করিস না। তোকে বানের জলে ভাসিয়ে দেব এটাও ভাবিস না। কলেজের কাছেই আশেপাশে কোনো হোস্টেলে কিংবা মেয়েদের মেসে তোকে তোর চাচ্চু উঠিয়ে দেবে। মাসে মাসে সব খরচ তুই পেয়ে যাবি। প্রতি সপ্তাহে আমি আর তোর চাচ্চু তোর সাথে দেখা করতে যাব। কিন্তু তুই এই বাসায় আর আসবি না গে। আমার মনে হলো এই কয়েক সেকেন্ডই আমি পাথর হয়ে গেছি। হঠাৎ কান্নাও বন্ধ হয়ে গেছে। কোনো অনুভূতিই টের পাচ্ছি না। গালে লেপ্টে থাকা চোখের পানিটুকু মুছে বললাম, ঠিক আছে। চাচ্চুকে বলো সব ব্যবস্থা করতে। তোমরা খুশি হলেই আমি ভালো থাকব। চাচিমনি আর কিছু বললেন না। আমি টলতে টলতে নিজের রুমে চলে এলাম। চুপচাপ কিছুক্ষণ বিছানায় বসে রইলাম। রাহাত ভাই বাসায় এলেন তখন। সোজা আমার ঘরেই বোধহয় এসেছেন। দরজা খোলাই ছিল। তিনি দরজায় দাঁড়িয়ে আদরমাখা কণ্ঠে নাম ধরে ডাকলেন, প্রিয়। আমি টলমলে দৃষ্টি মেলে মাথা তুলে তাকালাম। রাহাত ভাইয়ের পরনে সাদা শার্ট। বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। মাথার চুল থেকেও টপটপ করে পানি পড়ছে। বৃষ্টিতে ভিজেছেন কেন তিনি? পরক্ষণে আমার চোখ গেল তার হাতের দিকে। তিনি ভেজা শরীরে রুমে ঢুকে ফুলের তোড়াটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আশায়ের প্রথম দোলনচাপা আমার প্রিয়র জন্য। ফুল আমার ভীষণ পছন্দ। ভীষণ মানে ভীষণ। সামান্য বুনো ফুল দেখলেই আমি খুশি হয়ে যাই। এমনকি ফল হওয়ার আগে যে ফুল হয় ওই ফুলগুলোও আমার ভালো লাগে। একবার চাচিমনির দেখাদেখি খুব শখ করে ছাদে করলার বিচি লাগিয়েছিলাম। সেটা থেকে কদিন পর গাছও হয়েছিল।
আমি প্রতিদিন নিয়ম করে পানি দিতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি দুটো হলুদ ফুল হয়েছে করলা গাছে। সেই খুশিতে যে আমি কতদিন নেচেছি। এতটুকুতেই বোধ হয় আন্দাজ করা যায় আমি কতটা ফুলপ্রেমী। উপহার আমার ততটা পছন্দ না হলেও কেউ যদি আমাকে ফুল উপহার দেয় আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। এই যে রাহাত ভাই আজ আমার জন্য বৃষ্টিতে ভিজে ফুল নিয়ে এসেছেন, এটা তো আমার কাছে কল্পনাতীত এবং অনাকাঙ্ক্ষিত। তবুও আজ আমি খুশি হতে পারছি না। এমনকি অবাকও নয়। মনের ভার এত বেশি যে ফুলও আমার কাছে এখন দুঃখের প্রতীক। আমাকে এভাবে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে রাহাত ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখটায় অন্ধকার নেমে এল। তবে সে তার স্বভাবসুলভ গাম্ভীর্য ভাবটা আনেনি। বরং বেশ আদর মাখানো কণ্ঠে শুধু বলেছেন, তোমার কি এখনো মন খারাপ? আমি জবাব দিতে পারলাম না। বুকের ভেতর থেকে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এল। তিনি ফুলগুলো আমার টেবিলের উপর রেখে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করো না, প্রিয়। আমি আছি তো তোমার সাথে গু। দিন শেষে কেউ থাকে না আমি জানি। খুব প্রিয় মানুষও যে মুহূর্তেই বদলে যেতে পারে তা এখন আর আমার থেকে ভালো কে জানে? কিন্তু রাহাত ভাইয়ের মুখনিঃসৃত এইটুকু কথা আমি আছি তো তোমার সাথে আমার পুরো হৃদয়টাকেই যেন মুহূর্তে শীতল করে দিল। আমার এই প্রথমবারের মতো আশ্চর্যজনকভাবে ইচ্ছে হলো তাকে একটাবার জড়িয়ে ধরতে। কিন্তু সেই দুঃসাহস কিংবা ভুল কোনোটাই আমি করলাম না। দমিয়ে নিয়েছি ইচ্ছেটাকে। চোখে পানি টলমল করছিল। রাহাত ভাই সেটাও লক্ষ্য করেছেন। আলতো হাতে চোখের পানি মুছে বললেন, এই চোখে গাঢ় কালো কাজল মানায়। পানি না। রাহাত ভাইয়ের এই ছোট ছোট যত্নগুলো আমার উপর প্রভাব ফেলতে শুরু করেছিল তা আমি বুঝতে পেরেছিলাম কিছুদিন পর থেকে। চাচিম্নি একদিন আমাকে তার রুমে ডেকে পাঠালেন। তখন আমি কিছুক্ষণ আগে মাত্র কলেজ থেকে বাড়িতে ফিরেছি। আমি চাচিম্নির রুমে যেতেই চাচিম্নি বললেন, বস ই। আমি খাটের উপর পা ঝুলিয়ে বসলাম। চাচিম্নিও একটু দূরত্ব রেখে খাটে বসে বললেন, তোর চাচ্চু তোর জন্য হোস্টেল খুঁজেছে। কিন্তু এই মাসে কোনো সিট ফাঁকা পায়নি। সামনের মাসের 1 তারিখ থেকে খালি হবে গু। আমার কিছু বলার ভাষা নেই। শুধু বললাম, আচ্ছা গি। তোর কলেজ থেকে হোস্টেল সামনেই। যাতায়াতে কোনো সমস্যা হবে না গি। আচ্ছা গি। পরিবেশ খুব ভালো। আমিও গিয়ে দেখে এসেছি। ওদের রান্নাও ভালো। তাও যদি তোর ভালো না লাগে ওই খাবার তাহলে আমাকে কল দিস। আমি 3 বেলা খাবার তোর চাচ্চুকে দিয়ে পাঠিয়ে দেব গু। ঠিক আছে গি। চাচিম্নি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমার দৃষ্টি নত। রুমে নীরবতা। চাচিম্নি নিজেই সেই নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করলেন, কলেজ থেকে এসে খেয়েছিস? না, এখনো খাইনি গু। আচ্ছা যা, খেয়ে নে তাহলে গু। আমি ঠিক আছে বলে উঠে দাঁড়ালাম। দরজা পর্যন্ত যেতেই আবার চাচিম্নির কণ্ঠস্বর ভেসে এল, প্রিয়তা। আমি দাঁড়িয়ে পড়লাম। পেছনে তাকিয়ে দেখলাম চাচিম্নিও বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তখনও তাকিয়ে আছি। চাচিম্নি হঠাৎ করেই আবেগ মাখানো কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি এখন আমাদের ঘৃণা করিস? আমি হাসলাম। হাসিটা কেন জানি আপনা-আপনি চলে এসেছে। ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, ঘৃণা কেন করব চাচিম্নি? তোমরা আমার কথা কত ভাবছ, কত চিন্তা করছ আমার জন্য। তোমরা তো আমার ভালোই চাচ্ছ। শুধু কষ্টটা কোথায় জানো চাচিম্নি? তোমরা আমার ভালোটাই শুধু চাইলে, আমাকে চাইলে না। চাচিম্নির চেহারা নির্বিকার। ঘুরে চলে আসার সময় কখন যে আমার দুচোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল টেরই পাইনি। এই ঘটনার পর থেকে সত্যিই বাড়িতে নিজেকে আশ্রিতা বলে মনে হচ্ছিল আমার। আমি সময় গুনছিলাম কবে আসবে 1 তারিখ আর কবে আমি এই বাড়ি ছাড়তে পারব। যেই বাড়িটা একসময় আমার কাছে সুখের নীড় ছিল সেই বাড়িতেই এখন আমার দম বন্ধ হয়ে আসে। সবার মাঝে থেকেও নিজেকে একা লাগার অনুভূতিটা ঠিক বোঝানোর মতো নয়। এর চেয়ে ভালো আমি অচেনা জায়গায় অচেনা মানুষজনদের সাথে থাকব। বিছানার এক কোণে শুয়েছিলাম, হিদি এলো তখন দৌড়ে। এক লাফে বিছানায় উঠে বসে বলল, আপু জানো আজ কত সুন্দর চাঁদ উঠেছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে কি রিয়াকশন দেব বুঝতে পারছিলাম না। অবশ্য ওর মন তো আর আমার মনের মতো বিষণ্ণ নয়। আমি হালকা হেসে বললাম, না জানি না। দেখিনি গি। চলো তাহলে দেখে আসি। কোথায় যাব? ছাদে? ধুর না।
পাগল নাকি? রাত বাজে ৮টা। এখন যাব ছাদে? তাতে কি? ছাদে যেতে আবার অসময় আছে নাকি? তুমি চলো তো। হিদি এক প্রকার টেনেটুনেই আমাকে ছাদে নিয়ে গেল। কিন্তু সত্যি বলতে ছাদে এসে আমার প্রচণ্ড ভালো লাগছিল। এত সুন্দর থালার মতো একটা রূপলি চাঁদ, অগণিত তারা আকাশের বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছাদে বেশ শীতল বাতাসও আছে। ভালো লাগছে? জিজ্ঞেস করল হিদি। আমি মাথা নাড়িয়ে বললাম, ভীষণ। হিদি আর আমাকে ঘাটাল না। আমার মতোই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই বলল, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? ওর মুখে এরকম প্রশ্ন শোনার চেয়েও আমি বেশি অবাক হচ্ছি এটা ভেবেই আমি আগের মতো তৎক্ষণাৎ কেন না বলতে পারছি না। আমাকে কেন এত ভাবতে হচ্ছে? তবে আমি উত্তর দেওয়ার আগেই হিদি বলল, ভাইয়া কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে গি। আমাকে কেউই ভালোবাসে না হিদি গে। কেউই না। না গি। আমিও না। উহুম। তুমি এভাবে বলতে পারলে? আমি তোমাকে কত ভালোবাসি। এতক্ষণ আমি রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়েছিলাম। এবার রেলিং ছেড়ে হিদির মুখের দিকে তাকালাম। মেয়েটা যে আমার কথায় ভীষণ কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে। আমি এক হাত ওর কাঁধে এবং অন্য হাত ওর গালে রেখে বললাম, আমার মতো অনাথ আশ্রিতাদের ভালোবাসা যায় না হিদি। বড়জোর করুণা করা যায়। কেউ করুণা করে, কেউ দয়া করে, কেউ বা মায়া করে। রাহাত ভাই আমাকে ভালোবাসে না। করুণা করে। চাচ্চু আর চাচিম্মি দয়া করে আর তুই করিস মায়া গি। তুমি বলতে চাচ্ছ জীবনে তোমাকে কেউ কখনো সত্যিকারের ভালোবাসেনি? না রে, অতটা ভাগ্যবতী হয়েও তো আমি জন্মাইনি গে। তাহলে আজ আমি দোয়া করে দিচ্ছি, তোমার জীবনে এমন একজন ভালোবাসার মানুষ আসুক যে তোমাকে সব বিপদাপদ থেকে আগলে রাখবে, তোমার অতীতের কষ্ট মুছে দেবে, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে। আর সেদিন তোমারও ভুল ধারণা ভাঙবে যে দুনিয়ার বুকে তুমিও একজন ভাগ্যবতী নারী গো। ছোট মেয়েটার মুখে এত দামি কথা শুনে আমি সত্যিই আপ্লুত না হয়ে পারলাম না। হিদির কপালে চুমু খেয়ে বললাম, তুই একটু বেশিই ভালো হিদি। আসতে পারব? ছাদের দরজায় আমি আর হিদি একসাথেই তাকালাম। দেখি রাহাত ভাই এসেছেন। হিদি বলল, আসো না। রাহাত ভাই এগিয়ে এসে হিদিকে একটা আইসক্রিম দিল হাতে। হিদি জিজ্ঞেস করল, একটাই? কয়টা লাগবে? প্রিয়তা আপুর জন্য আনোনি? না, ওর খেতে হবে না গি। হিদি আক্ষেপ নিয়ে আমার দিকে তাকাল। ওর চোখমুখ দেখে মনে হচ্ছে একটু আগে বলা আমার কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছে। রাহাত ভাই তখন ওকে বললেন, নিচে যা গু। হিদি মন খারাপ করে বলল, যাচ্ছি। ওর আমার প্রতি এত মায়া। আমি চুপচাপ হিদির চলে যাওয়া দেখছি। তোমারও মন খারাপ হলো? জিজ্ঞেস করলেন রাহাত ভাই। আমি জিজ্ঞেস করলাম, আমার? হুই। না। কেন? তোমার জন্য আইসক্রিম আনিনি বলে গি। আমি তো আপনাকে আইসক্রিম আনতে বলিনি গি। তাও ঠিক। একটুখানি থেমে বলল, তবে তুমি না বলা সত্ত্বেও অন্য কিছু এনেছি গু। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তিনি প্যান্টের পকেট থেকে দুটো কিটক্যাট বের করে দিলেন। বললেন, আশা করছি চকোলেট খেলে ঠান্ডা লাগবে না গি। বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকদিন ধরেই আমি ঠান্ডা কাশিতে ভুগতেছি। ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। উনি যে এই ছোট বিষয়গুলোও খেয়াল রাখছেন এবং খুব নির্বে যত্ন নিচ্ছেন, এসব না চাইতেও আমার নজর কাড়ছে। তার প্রতি আমার মন নরম করে দিচ্ছে। কিন্তু আমি চাই না এমন কিছু হোক। সমস্যা শেষ করতে চাচ্ছি, বড় করতে না। কিন্তু এভাবে চলতে থাকলে কতদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারব আমি সেটাও জানি না। এখন আমার জন্য উত্তম পথ একটাই, সবার থেকে দূরে চলে যাওয়া। বিশেষ করে রাহাত ভাইয়ের থেকে। মজার বিষয় হচ্ছে উনি এখনও আমার বাড়ি ছাড়ার ব্যাপারে কিছু জানেন না। যখন জানবেন তখন ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবেন তাও জানি না। আমি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে তাড়াহুড়ো করে বললাম, ঘরে যাই। দাঁড়াও, এখনও শেষ হয়নি তো। কি? যা এনেছি। উনি এবার ওনার শার্টের বুক পকেট থেকে একটা লাল টুকটুকে ছোট্ট গোলাপ বের করলেন। আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ধরো। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। উনি তাড়া দিয়ে বললেন, ধরো কুইক। আমি ফুলটা নিলাম দ্রুত।
উনি এবার প্যান্টের বাম পকেট থেকে একটা ফুল বের করে আমার হাতে দিলেন। এরপর ডান পকেট থেকে। এভাবে প্যান্টের পেছনের পকেট থেকেও একটা একটা করে ফুল বের করে হাতে দিলেন। এরপর আমাকে আরও অবাক করে দিয়ে উনি শার্ট খুলতে লাগলেন। আমি প্রায় ফাঁকা চিৎকার করে বললাম, কি করছেন? উনি শার্টের বোতাম খোলার সময় আমি দৃষ্টি সরিয়ে নিয়েছি সাথে সাথে। উনি বললেন, তাকাও। না। আরে তাকাও। আমি না ঘে। আমি ভয়ে ভয়ে তাকালাম। উনি ওনার কালো শার্টটা দুই দিকে মেলে ধরতেই দেখি প্যান্টের ইনে কোমরভর্তি গোলাপ ফুল। আমি আঁতকে উঠে বললাম, এসব কি? উনি ফুলগুলো হাতে নিতে নিতে বললেন, কি মানে? অন্ধকারে কি বোঝা যাচ্ছে না? গোলাপ ফুল। এভাবে এনেছেন কেন? তোমার জন্যই। মা দেখলে তো আবার পরে তোমার উপরই রাগ করবে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমি কোনো রাহাত ভাইকে দেখছি। উনি ফুলগুলো আমার হাতে দিয়ে বললেন, এভাবে তাকিয়ে থেকো না তো। আবার কিন্তু প্রেমে পড়ে যাবু। আমি দীর্ঘশ্বাস লুকিয়ে বললাম, আমি আপনার জন্য সঠিক নই। কেন বারবার কাছে আসতে চাচ্ছেন? কেন চাচ্ছেন আমাকে আপনার মায়ে বাঁধতে? কেন আমার থেকে দূরে থাকছেন না আপনি? রাহাত ভাই মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, তুমি শান্ত নদীর মতো প্রিয়। তোমার মধ্যে অদ্ভুত একটা জাদু আছে, প্রশান্তি আছে যা আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে। বাইরে আজ এত বৃষ্টি। কবে যে এই আশা মাসটা শেষ হবে? আমি তাড়াহুড়ো করে আজ বের হয়ে গেছি। ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি আজ। তাই নাস্তাও করতে পারিনি। রাহাত ভাইকেও দেখলাম না আজ। আমার অবশ্য এতে অত মাথাব্যথাও নেই। সময়মতো কলেজে যেতে হবে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজ আমার একটা ক্লাস টেস্ট আছে। বৃষ্টির মধ্যেই আমি ছাতা ছাড়া বের হয়ে গেছি। পেছন থেকে তখন চাচ্চুর কণ্ঠ পেলাম। চাচ্চু হন্তদন্ত হয়ে ছাতা নিয়ে দৌড়ে এসেছেন। আমার মাথায় ছাতা ধরে বললেন, বৃষ্টি হচ্ছে দেখছিস না? আমি চুপ করে তাকিয়ে আছি। সেই ঘটনার পর থেকে চাচ্চু এই পর্যন্ত আমার সাথে আর কথা বলেননি। এমনকি সামনে বসে একসাথে খাবার খাওয়া সত্ত্বেও আমার মুখের দিকে তাকাননি। এতটাও অপরিচিত ব্যবহার করেছিলেন আমার সাথে। সেই জায়গা থেকে আজ এতদিন বাদে পুরনো চাচ্চুকে ফিরে পেয়ে এবং তার যত্নে আমার দুচোখ ভরে উঠেছে মুহূর্তেই। চাচ্চু কিন্তু আমার সাথে বেশি কথা বলেনি। বাড়ির সামনে থেকে নিজেই একটা সিএনজিতে উঠিয়ে দিয়েছে। ভাড়া আর ছাতা আমার হাতে দিয়ে বললেন, সাবধানে যাস। যদিও চাচ্চু ভীষণ গম্ভীর হয়েছিলেন, তবে আমার মনটা আজ এত বেশি ভালো হয়ে গেছে যে আমি বলে বোঝাতে পারব না। খুশিতে বোধ করি আজ ক্লাস টেস্টটাও খুব ভালো দিয়েছি। এমনকি ক্লাস শেষ করে বন্ধুদের আজ ট্রিটও দিয়েছি। আমরা এসেছি আজ ধানমন্ডির ওজ ক্যাফ রেস্টুরেন্টে। এখানে আমরা মাঝে মাঝেই আসি। আমাদের কতশত আড্ডার স্মৃতি এখানে জমে আছে তার কোনো হিসাব নেই। আকাশ বার্গারে কামড় বসিয়ে জিজ্ঞেস করল, কি উপলক্ষে ট্রিট দিচ্ছিস বললি না তো? আমি স্ট্রো দিয়ে জুস খেয়ে বললাম, ট্রিট দিচ্ছি, চুপচাপ ট্রিট নে। এত কিছু জেনে কি করবি? সায়রা তখন বলল, না না দোস্ত, এ কেমন কথা? আমরা কারণটা জানব না? সুমন বলল, তুই কি প্রেম করছিস নাকি? তোকে আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি খুশি লাগছে। ঝটফট বলতো আসল কারণটা কি, বল মিতু। আসল নকল কোনো কারণই আমি ওদের বলতে পারিনি। কারণ ওরা এখনও আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলি জানে না। তাই উল্টাপাল্টা ভুজুংভাজুং বলে আমি কথা ঘুরিয়ে নিয়েছি। তবে আমার আজকের এত খুশির রেশ যে খুব বেশি সময় স্থায়ী হবে না, এটা আমি খুনাক্ষরেও ভাবিনি। বাসায় ফিরেছি খুশি মনেই। প্রতিদিনের মতোই খেয়ে দিয়ে ঘুম দিয়েছি। সন্ধ্যায় উঠে পড়তে বসেছি। কিন্তু বাড়িটা আজ বেশ ফাঁকা লাগছে। এত খুশি ছিলাম যে রাহাত ভাইকে নিয়ে সেভাবে ভাবার ফুসতে হয়নি। হিদি রাতে খাওয়ার জন্য ডাকতে এলো। আমি বই বন্ধ করে খেতে গিয়ে দেখি রাহাত ভাই নেই। ভাবলাম হয়তো এখনই আসবে। কিন্তু না। খাওয়া প্রায় শেষের দিকে। তবুও সে আসছে না। তবে কি সে বাসায় নেই? আমি দোনোমনো করে খাওয়া শেষ করে তার রুমে উকি দিয়ে দেখি রুম ফাঁকা। সাহস করে হিদির রুমে গিয়ে হিদিকে জিজ্ঞেস করলাম, রাহাত ভাই এখনও বাসায় আসেনি? ভাইয়া তো অফিসের কাজে ঢাকার বাইরে গেছে জানো না? আমি ঠোঁট উল্টে বললাম, ওহ আচ্ছা, জানতাম না।
তুই ঘুমাঘু। আমি নিজের রুমে চলে এসেছি। রাহাত ভাইকে প্রায়ই ঢাকার বাইরে যেতে হয় অফিসের কাজের জন্য। আগে যে তিনি কখনো আমায় বলে যেতেন বিষয়টা এমন না। কিন্তু এবার কি যাওয়ার পূর্বে তার আমাকে বলা উচিত ছিল না? পরক্ষণেই মনে হলো আমি তার থেকে এসব কেন আশা করছি। মন বলল কারণ সে আমাকে ভালোবাসে। সত্যিই তো। এ কেমন ভালোবাসা? যাওয়ার আগে একটাবার বলে গেল না। আবার এই পর্যন্ত একটা মেসেজ কলও দিল না। না দিক। না দিলেই বরং ভালো। যেই কয়টা দিন এই বাসায় আছি দূরে দূরেই থাকুক তিনি। তবে আমার এই আত্মসংযম এবং অ্যাটিটিউডও বেশিক্ষণ টেকেনি। সকালে ঘুম থেকে ওঠার পরই ভীষণ হাসফাস লাগছিল। আমি অদ্ভুতভাবে তাকে মিস করতে শুরু করলাম তখন থেকেই। খাবার টেবিলে তাকে না পেয়ে আবার অস্থির হতে শুরু করলাম। আজও বাড়ির সামনে তার গাড়িটা নেই। কলেজে প্রতিদিন এখন শেষেই নামিয়ে দেয়। কিন্তু গতকাল ছিল না, আজও নেই। গতকাল বিষয়টা গায়ে না লাগলেও আজ ভীষণ গায়ে লাগছে। বোধ করি বুকেও লাগছে। কেমন যেন একটা চিনচিনে ব্যথা। এই ব্যথা রইল আমার সারাটা দিন। সবকিছু এত বেশি তেতো আর বিরক্ত লাগছিল যে আমার কারো সাথেই কথা বলতে ভালো লাগছিল না। হাসাহাসি তো অনেক দূরের বিষয়। বাড়িতে ফিরে আজ আমি খেতেও পারিনি। এমনকি ঘুমাতেও না। মনটা খুব ছটফট করছিল। মন চাচ্ছিল আমি নিজেই একবার কল করি। কিন্তু কে জানে কোনো অভিমানে আমি সেই কলটাও করতে পারলাম না। তবে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম তার ফিরে আসার। সন্ধ্যায় পড়তে বসেছিলাম। কিন্তু পড়াশোনা কিছুই হচ্ছিল না। চোখ বইয়ের দিকে থাকলেও মন পড়েছিল রাহাত ভাইয়ের দিকে। হঠাৎ করেই ফোনের মেসেজ টোন বেজে উঠল। আমি তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে ভীষণ হতাশ হলাম। সিম কোম্পানি থেকে মেসেজ এসেছে। মনে এখন যেন আরও উতলা হতে লাগল। অদ্ভুত, আমার এত কান্না পাচ্ছে কেন? নিচে গাড়ির শব্দ শুনে আমি দৌড়ে বারান্দায় গেলাম। অবশেষে তিনি তাহলে এসেছেন। কিন্তু বারান্দায় গিয়ে দেখি ছোট চাচ্চুর গাড়ি। তার মানে তিনি আসেননি। এবার আর কান্না আসেনি, কান্না করেই ফেলেছি। এত বাজেভাবে আমি তার মায়ে ফেঁসে গেছি তাহলে? এবার ফোনের রিংটোন বাজছে। আমি এক ছুটে দৌড় লাগালাম রুমে। আমাকে তো নাম্বারে সচরাচর কল করে না কেউ। বন্ধুরা সবাই অনলাইনেই কল করে। চাচ্চু আর চাচিমনিও তো বাড়িতে। তাহলে নিশ্চয়ই রাহাত ভাই কল করেছেন। সারাদিন পর তার এখন মনে পড়েছে আমার কথা। ফোন হাতে নিয়েই আমার হাসি হাসি মুখটায় অন্ধকার নেমে এলো। জিপির অফিস থেকে কল এসেছে। প্রকৃতি কি আজ মজা নিচ্ছে আমার সাথে? আমার দুঃখে খুব সুখ পাচ্ছে। আমার অবস্থা হঠাৎ করেই এত নাজুক হয়ে গেল যে আমার নাওয়া খাওয়া পড়া সব বন্ধ হয়ে গেল। হিদিকে যে জিজ্ঞেস করব তিনি কবে আসবেন তাও লজ্জায় পারছিলাম না। ও পরে আবার কি না কি ভেবে বসে। এই যে আমি জানি তিনি আমাকে কল মেসেজ করছেন না, তবুও আমি ফোনে কোনো কল মেসেজ এলে আশা নিয়ে চেক করি যে তারই কোনো কল মেসেজ। হতাশ হব জেনেও গাড়ির শব্দ শুনলেই উদ্গ্রীব হয়ে বারান্দায় চলে যাই যে হয়তো তিনি এসেছেন। এভাবে হতাশ হতে হতে আমার মনে অভিমানের পাহাড় জমে গেছে। আমি এখন আশা করতেও ভয় পাচ্ছি। এটাও বুঝে গেছি যে তার সব অভিনয় ছিল। করুণা করেছে আমাকে। তাই বলে ভালোবাসার অভিনয় করার কি দরকার ছিল? আজ 3টা দিন ধরে আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। শরীর দুর্বল হয়ে গেছে। হিদি জোর করে নিয়ে গেল খাওয়ার জন্য। আমি মনমরা হয়ে চুপচাপ খাবার নাড়াচাড়া করছি। আবার গাড়ির শব্দ। ইচ্ছে তো করছে দৌড়ে গিয়ে দেখি। কিন্তু আমি জানি এবারও আমাকে হতাশ হতে হবে। মা, জলদি খেতে দাও তো। খুব খিদে পেয়েছে গু। আমি চমকে পেছনে তাকালাম। রাহাত ভাই এসেছে। চাচিমনি বললেন, হাত মুখ ধুয়ে আয় আগে গু। আমি হঠাৎই যেন অনুভূতিহীন হয়ে গেছি। মাথা কাজ করছে না। তবে বুঝতে পারছি আমার মন ভীষণ খুশি হয়ে গেছে। পেটের মধ্যে প্রজাপতি উড়ছে। হিদির আর চাচ্চুর খাওয়া শেষ। ওরা চলে গেছে। আমি এখনও খাবার নাড়ছি। রাহাত ভাই একদম নির্বিকার ভঙ্গিতে খাচ্ছেন। আমার সাথে কোনো কথাও বলছেন না। চাচ্চু রুম থেকে চাচিমনিকে ডাকছিলেন বিধায় চাচিমনি রুমে গেলেন শুনতে। আমাকে বললেন, টিস্যুর প্যাকেটটা ওকে দেখি। রাহাত ভাইয়ের খাওয়া শেষ। টিস্যু আমার এদিকে। আমি টিস্যু এগিয়ে দিলাম তাকে। সে টিস্যু না নিয়ে আমার ওড়না দিয়ে হাত আর মুখ মুছে বললেন,
সবাই শুয়ে পড়লে ছাদে এসো উ। আমাকে আর কিছু বলতে না দিয়ে তিনি চলে গেলেন। তবে আমার হুঁশ আসার সাথে সাথে তীব্র রাগ অভিমানও হল। মানে একদম যাতা? 3 দিন কোনো খোঁজখবর নেই। আর এখন এসে প্রেম দেখানো হচ্ছে? যাব না আমি ছাদে। এবং সত্যি সত্যিই আমি ছাদে যাইনি। রাত প্রায় 3টা হবে তখন। ঘুম মাত্র আসতে শুরু করেছে। দরজায় কড়া নাড়ার শব্দ হলো তখন। আমি ভেতর থেকেই জিজ্ঞেস করলাম, কে? কোনো জবাব এলো না। আবার নক করার শব্দ হল। 2 বার, 3 বার, 4 বার। আমি এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেখি রাহাত ভাই দাঁড়িয়ে আছেন। তিনি কোনো কিছু না বলেই আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ছাদে আসতে বলেছিলাম। আসলে না কেন? কেন যাব? কথা আছে তাই উ। 3 দিন যখন কথা বলার প্রয়োজন হয়নি, তখন এখনও কথা বলার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না গি। তিনি মুচকি হেসে বললেন, তুমি কি এতে কষ্ট পেয়েছ? কষ্ট পাপ কেন? তাহলে কি অভিমান করেছ? না গি। রাগ? কোনোটাই না গি। আমার তো মনে হচ্ছে 3টাই হয়েছে তোমার সাথে গু। আপনি রুম থেকে চলে যান উ। রুম থেকে বের করে কি হবে? মন থেকে তো আর বের করতে পারবে না গি। আপনি আমার মনে নেই গি। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। যাক, আমি তাহলে সাকসেস। মানে? আমি ইচ্ছে করেই তোমাকে বলে যাইনি এবং কোনো যোগাযোগ করিনি। দেখতে চাচ্ছিলাম তুমি কোনো যোগাযোগ করো কিনা। তুমি অস্থির হও কিনা আমার জন্য। যখন দেখলাম যোগাযোগ করছো না তখন সত্যিই খুব হতাশ হয়েছিলাম। কিন্তু এখন সামনে থেকে তোমার প্রতিক্রিয়া দেখে মনে আর কোনো দুঃখ হতাশা নেই। এখন আমিও জানি যে তুমি আমাকে ভালোবাসো গু। আমি না বলতে যাব তার আগেই উনি আমার ঠোঁটের উপর আঙুল রেখে আমাকে চুপ করিয়ে দিয়ে বললেন, উহুম, কোনো মিথ্যা বলতে হবে না। সত্যিটা তুমি না জানলেও আমি জানি। 3 দিন আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এখন নিজেকে খুব হ্যাপি লাগছে গু। আমি তার হাতটা সরিয়ে দিলাম। তিনি পকেট থেকে প্রায় অর্ধমিত একটা বেলিফুলের গাজরা বের করে বললেন, সেই দুপুরে কিনেছিলাম। তাই শুকিয়ে গেছে। দেখি, ঘুরে দাঁড়াও তো উ। কেন? তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে ঘুরিয়ে দাঁড় করালেন। তারপর গাজরাটি আমার চুলের বেনিতে সুন্দর করে পেঁচিয়ে আবার সামনে ঘুরিয়ে দাঁড় করালেন। বাচ্চাদের যেভাবে আদর করে গাল ধরা হয় তিনি সেভাবেই আমার গাল ধরে বাম চোখ টিপ দিয়ে সুরেলা কণ্ঠে এক লাইন গান গাইলেন। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই উ। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।